ইরান যুদ্ধ থেকে বের হতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। তেহরানকে চাপে ফেলতে সাধারণ সেনাদের কাছে পরামর্শ চাইছে দিশেহারা ট্রাম্প প্রশাসন। অস্বাভাবিক ঘটনা বলছেন সামরিক কর্মকর্তারা। ভারতীয় সীমান্তে চীনের তৈরি শত শত অত্যাধুনিক আর্টিলারি মোতায়েন করছে পাকিস্তান। শত্রু দেশের ৭২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম, দীর্ঘমেয়াদী যুদ্ধের আভাস। ভারত থেকে আমদানি করা ১১,৫০০ টন নিম্নমানের চাল ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশ। রাজনৈতিক প্রতিহিংসা বলছে বিপাকে পড়া ভারতীয় ব্যবসায়ীরা। ভয়াবহ দাবানলে জ্বলছে পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। চোখের পলকেই পুড়ে ছাই লাখ লাখ হেক্টর জমি। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা। মাসের পর মাস ধরে বিমান হামলা, হুমকি আর সামরিক চাপ, সবকিছুর পরও ইরানকে দমাতে না পেরে এবার যেন দিশেহারা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরানকে চাপে ফেলতে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত, নিজেদের সামরিক সদস্যদের কাছেই এখন এমন পরামর্শ চাইছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী সামরিক সদস্যদের উদ্দেশ্যে একটি অভ্যন্তরীণ ইমেইল পাঠিয়ে ইরানকে চাপ দেয়া ও শাস্তি দেওয়ার জন্য নতুন, সৃজনশীল এবং প্রচলিত ধারার বাইরে থাকা কৌশলের প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের গোয়েন্দা শাখা। সামরিক কর্মকর্তারা বলছেন, ইমেইলের মাধ্যমে এভাবে পরামর্শ চাওয়া অত্যন্ত অস্বাভাবিক, কারণ সাধারণত এমন সংবেদনশীল বিষয়ে সামরিক পরিকল্পনা থেকেই সিদ্ধান্তগুলো আসে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগই ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন প্রশাসনের হাতে কার্যকর বিকল্পের ভাণ্ডার শেষ হয়ে আসায় কৌশল পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নতুন হামলার পরিকল্পনাও বিবেচনা করছে। বিশেষ করে পিকেক্স মাউন্টেনের মতো গভীর ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা নিয়ে আলোচনা চলছে। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু ক্ষেপণাস্ত্র বা বোমা হামলা দিয়ে এসব স্থাপনা পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। সেগুলো ধ্বংস করতে হলে স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন হতে পারে, যা ইরানের ভৌগোলিক অবস্থানের কারণে মার্কিনীদের জন্য এক বড় ঝুঁকি তৈরি করতে পারে। সূত্রগুলো আরও জানিয়েছে, ট্রাম্প এমন প্রতীকী হামলার কথাও বিবেচনা করছেন, যার মূল উদ্দেশ্য হবে দৃশ্যমান সামরিক সাফল্য দেখিয়ে যুদ্ধ থেকে বেরিয়ে আসা। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সাম্প্রতিক মূল্যায়ন বলছে, বর্তমান মার্কিন বিমান হামলা ইরানের অবস্থানকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে পারছে না। জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেইন কেইনও স্বীকার করেছেন, কেবল বিমান শক্তি দিয়ে যুদ্ধের সব লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। ফলে প্রশ্ন উঠছে, সামরিক শক্তিতে পিছিয়ে থেকেও ইরান কিভাবে এতদিন ধরে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের ময়দানে টিকে আছে? আল জাজিরার বিশ্লেষণ বলছে, এর পেছনে রয়েছে বহু বছর ধরে গড়ে তোলা ইরানের একটি বিশেষ প্রতিরক্ষা কাঠামো, যে কাঠামোর একেবারে প্রথমে আসে মোজাইক ডিফেন্স। এই ব্যবস্থায় পুরো সামরিক কাঠামোকে একটি কেন্দ্রীয় কমান্ডের উপর নির্ভরশীল না রেখে অসংখ্য ছোট ছোট ইউনিটে ভাগ করে দেয়া হয়েছে। ফলে কোনো সদর দপ্তর ধ্বংস হয়ে গেলেও বা কোনো শীর্ষ কমান্ডার নিহত হলেও যুদ্ধ পরিচালনা থেমে যায় না। স্থানীয় ইউনিটগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে এবং অভিযান চালিয়ে যেতে পারে। পরবর্তীতে আসে ইরানের ফোর্থ সাকসেসর নীতি। দেশটির নিরাপত্তা কাঠামোতে গুরুত্বপূর্ণ প্রতিটি পদে শুধু একজন নয়, একাধিক সম্ভাব্য উত্তরসূরি আগে থেকেই নির্ধারিত থাকে। ফলে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বা সামরিক নেতা নিহত হলেও সঙ্গে সঙ্গে নতুন নেতৃত্ব দায়িত্ব নিতে পারে। এই ব্যবস্থার কারণে ধারাবাহিক লক্ষ্যভিত্তিক হামলার পরও ইরানের সামরিক ও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার নজির নেই। তৃতীয় কৌশলটি আরও গুরুত্বপূর্ণ, যেখানে সময়কে অস্ত্রে পরিণত করা হয়। ইরানের লক্ষ্য দ্রুত সামরিক বিজয় নয়, বরং যুদ্ধকে দীর্ঘায়িত করে প্রতিপক্ষের ব্যয় বাড়িয়ে দেয়া। স্বল্প খরচের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং অসম যুদ্ধ কৌশল ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্রকে অনেক বেশি ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখতে বাধ্য করছে। ফলে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, অর্থনৈতিক ও সামরিক চাপও তত বাড়ছে ওয়াশিংটনের উপর। বিশ্লেষকদের মতে এই কৌশলগুলোর সমন্বয়ই বর্তমানে ইরানের সবচেয়ে বড় শক্তি।
যুক্তরাষ্ট্র যেখানে দ্রুত বিজয় অর্জন চেয়েছিল, সেখানে ইরান এই আগ্রাসনকে রূপ দিয়েছে দীর্ঘস্থায়ী এক নাটকীয় যুদ্ধে। আর সেই কারণেই মাসের পর মাস ধরে সংঘাত চললেও তেহরানের সামরিক ও রাষ্ট্রীয় কাঠামো এখনও কার্যকর রয়েছে। ফলে দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট আইআরজিসির যুদ্ধ কৌশলের চাপে পড়ে এখন নিজেই বাহিনীর সদস্যদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ চাইছে বলেই মনে করছেন অনেকেই। ফাহিম হৃদয়, টাইমস টুডে। 2025 সালের মে মাসে অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তান সীমান্তে বড় কোনো সংঘাত না হলেও থেমে নেই দেশ দুটির যুদ্ধ প্রস্তুতি। প্রতিপক্ষের সামনে নিজেদের শক্তিশালী করে উপস্থাপন করতেই ব্যস্ত দুই পক্ষ। সেই ধারাবাহিকতায় এবার ভারত সীমান্তে চীনের তৈরি 250টি SH-15 দূরপাল্লার হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান, যে কামান 72 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই নতুন অস্ত্র সংযোজন বা প্রদর্শন, নাকি নিকট ভবিষ্যতের বড় কোনো যুদ্ধের আভাস? ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি, উত্তর থেকে দক্ষিণ ভারত সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে ধাপে ধাপে বসানো হচ্ছে SH-15 হাউইটজার। গোয়েন্দা সূত্র বলছে, একসঙ্গে 250টি আর্টিলারি মোতায়েন সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সবচেয়ে বড় গোলন্দাজ শক্তি বৃদ্ধির অন্যতম। ভারত সীমান্তে পাকিস্তানের মোতায়েন SH-15 তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো। ট্রাকে বহনযোগ্য এই স্বয়ংক্রিয় কামান দ্রুত অবস্থান বদলাতে পারে। সাধারণ গোলায় যার পাল্লা 30 থেকে 40 কিলোমিটার, তবে রকেট সহায়ক গোলা ব্যবহারে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা তৈরি হয় 72 কিলোমিটার পর্যন্ত। এছাড়া প্রতি মিনিটে 6 রাউন্ড পর্যন্ত গোলা ছোড়ার সক্ষমতা থাকায় যুদ্ধক্ষেত্রে দ্রুত হামলা চালিয়ে স্থান পরিবর্তনের সুযোগও রয়েছে। বিশ্লেষকদের মতে, এই মোতায়েনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শুধু অস্ত্রের সংখ্যা নয়। 2025 সালের অপারেশন সিন্দুরে ভারতের যুদ্ধের কৌশল থেকে শিক্ষা নিয়ে নিজেদের এগিয়ে রাখতেই গোলন্দাজ সক্ষমতা আধুনিকায়নে জোর দিয়েছে পাকিস্তান। 250টি SH-15 যুক্ত হলে দেশটির একাধিক আর্টিলারি রেজিমেন্ট গঠন করা সম্ভব হবে, যা সীমান্তে দীর্ঘ পাল্লার প্রচলিত হামলার সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়াবে। ভারত সীমান্তে চীনের তৈরি বিপুল সংখ্যক এই কামান মোতায়েনের মধ্য দিয়ে আরেকটি বিষয় স্পষ্ট হচ্ছে, অঞ্চলটিতে চীন এখন শুধু পাকিস্তানের অস্ত্র সরবরাহকারী দেশই নয়, বরং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদার। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, নৌবাহিনীর সরঞ্জামের পর এবার গোলন্দাজ শক্তিও বেইজিংয়ের প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উঠছে ইসলামাবাদ। সম্প্রতি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও চীন পাকিস্তান সম্পর্ককে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ অংশীদারিত্ব বলে উল্লেখ করেছেন। সীমান্তে গুলি চলছে না, কিন্তু থেমে নেই প্রস্তুতি। একদিকে ভারত নিজেদের সামরিক আধুনিকায়ন অব্যাহত রেখেছে, অন্যদিকে পাকিস্তান দ্রুত বাড়াচ্ছে দূরপাল্লার গোলন্দাজ শক্তি। তাই দক্ষিণ এশিয়ার সীমান্ত আপাতত শান্ত থাকলেও অস্ত্র প্রতিযোগিতা যে থেমে নেই, পাকিস্তানের এই বিশাল হাউইটজার মোতায়েন সেটি নতুন করে সামনে এনেছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে। ভারত থেকে সরকার টু সরকার চুক্তির আওতায় আমদানি করা 11,500 টন নন বাসমতি সিদ্ধ চালের বড় একটি চালান ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চালের গুণগত মান নিয়ে আপত্তি ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মারাত্মক বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ভারতীয় রপ্তানিকারক ও দেশটির চাল ব্যবসায়ীরা। গত 21 জুলাই MV-HT পায়োনিয়ার জাহাজে করে চালের একটি চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরদিন সংগ্রহ করা নমুনা পরীক্ষায় চালকে প্রাথমিকভাবে মানুষের খাদ্য হিসেবে উপযুক্ত বলে সনদ দেয়া হয়। সেই সনদের ভিত্তিতেই চাল খালাসের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এরপর চালের একটি অংশ তেজগাঁও, হালিশহর ও দেওয়ানহাট কেন্দ্রীয় গুদাম এবং জয়দেবপুরের একটি গুদামে পাঠানো হয়। তবে গুদাম পর্যায়ে পরিদর্শনের পর সংশ্লিষ্ট কর্মকর্তারা চালের মান নিয়ে আপত্তি তোলেন। তাদের পর্যবেক্ষণে চালের গুণগত মান সন্তোষজনক নয় এবং এটি মানুষের খাদ্য হিসেবে উপযুক্ত না হওয়ায় বিষয়টি দ্রুত খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরকে জানানো হয়। এদিকে চালের শিপিং এজেন্ট নিম্নমানের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, চালের রং কিছুটা লালচে হলেও সেটি নিম্নমানের প্রমাণ নয়। ভারতীয় ব্যবসায়ীরাও চাল প্রত্যাখ্যানের ঘটনাকে রাজনৈতিক প্রভাবিত সিদ্ধান্ত বলে মন্তব্য করছেন। ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক দৈনিক দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মোট 11,500 টনের মাত্র 3,500 টন চাল খালাস হয়েছে।
বাকি চাল খালাস বন্ধ রেখে পুরো চালান ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার টু সরকার চুক্তির আওতায় আনা খাদ্যপণ্য ফেরত যাওয়ার ঘটনা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য অস্বস্তিকর। একই সঙ্গে এই সিদ্ধান্ত ভারতীয় রপ্তানিকারকদের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তবে খাদ্যের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ না করার নীতিতেই বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। মাত্র কয়েক সেকেন্ডে পড়ে যাচ্ছে লাখ লাখ হেক্টর জমি। কোথাও মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে, কোথাও আগুনের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়ছে দমকল বাহিনী। একের পর এক দেশগুলো জারি করছে জরুরি অবস্থা। হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন দেশে দেশে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর এই দাবানল? এই মুহূর্তে দাবানলে আক্রান্ত দেশগুলোর মধ্যে কানাডার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। দেশজুড়ে প্রায় ৯০০টি দাবানল সক্রিয় রয়েছে এবং চলতি মৌসুমেই আগুনে পুড়ে গেছে ৩৭ লাখ হেক্টরেরও বেশি বনভূমি। ইতোমধ্যে অন্টারিও সহ উত্তরাঞ্চলের বহু আদিবাসী সম্প্রদায়ের হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দাবানলের ধোঁয়ায় টরন্টো সহ বিভিন্ন অঞ্চলের বায়ুর মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কানাডার পর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় দাবানলে পুড়েছে ৭,০০০ একরেরও বেশি ভূমি। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০০টিরও বেশি বাড়িঘর ও স্থাপনা। প্রায় ৬৫,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে আইডাহো ও ওরেগনের বিস্তৃত তৃণভূমিতেও আগুন জ্বলছে টানা কয়েকদিন ধরে। কোথাও কোথাও বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন অনেকেই। এদিকে পুরো ইউরোপ জুড়ে পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে উঠেছে। গ্রিসে প্রবল বাতাসের মধ্যে দাবানল নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন দমকল কর্মী। পরিস্থিতি বিবেচনায় ক্রেট দ্বীপ, অ্যাথেন্সের আশপাশ এবং উপকূলীয় এলাকাগুলো থেকে বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে গেছে স্পেনের হাজার হাজার হেক্টর বনভূমি। বহু মানুষ এখনও বাড়ি ফিরতে পারেননি। আর ফ্রান্সে দাবানলের কারণে কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে ধ্বংস হয়ে গেছে বিশাল বনাঞ্চল, মারা গেছে অসংখ্য বন্যপ্রাণী। বিজ্ঞানীরা এমন ভয়াবহ পরিস্থিতির জন্য ইউরোপ জুড়ে কিছুদিন আগের তীব্র তাপপ্রবাহ বা হিট ওয়েভকেই দায়ী করছেন। দীর্ঘদিনের খরা, বৃষ্টিপাতের ঘাটতি এবং অস্বাভাবিক গরমে বন ও তৃণভূমি অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছে। এরপর প্রবল বাতাস কিংবা সামান্য একটি স্ফুলিঙ্গ মুহূর্তের মধ্যে বিশাল অগ্নিকুণ্ডে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই হিট ওয়েভগুলো আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে, যা দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। শুধু বনভূমি নয়, ছড়িয়ে পড়া এই ভয়ঙ্কর দাবানলে পড়ছে হাজার হাজার মানুষ। পুরো ইউরোপ জুড়ে ২ মাসের তীব্র গরমে আর তার পরবর্তী দাবানলে প্রাণ হারিয়েছেন প্রায় ১০,০০০-এরও বেশি মানুষ। ফলে বিশ্বব্যাপী জলবায়ু নিয়ে তৈরি হওয়া নজিরবিহীন এই সংকটে প্রশ্ন উঠছে, উন্নত জীবনমান নিশ্চিতে যে প্রথম সারির দেশগুলো ধারাবাহিকভাবে বায়ু দূষণ করে যাচ্ছে, তার ভয়াবহ ক্ষতিপূরণ দেওয়ার মধ্য দিয়ে কি এবার নতুন কোনো দৃশ্যমান উদ্যোগ নেবে পশ্চিমা বিশ্ব? ফাহিম হৃদয়, টাইমস টুডে। একদিকে কৃষ্ণ সাগরে রাশিয়াগামী তুর্কি কার্গো জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, অন্যদিকে দূরপ্রাচ্যে বিশাল নৌমহড়া শুরু করেছে রাশিয়া। দুই ঘটনায় ইঙ্গিত দিচ্ছে যুদ্ধের ময়দান এখন শুধু ইউক্রেন সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং সমুদ্রপথেও বাড়ছে উত্তেজনা। সোমবার রাশিয়ার নভরোসিস্ক বন্দরের কাছে তুরস্কের রো কার্গো জাহাজ নাদেজদায় একাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন। হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং কয়েকজন নাবিক আহত হন। তুরস্কের মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে ১২ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার ঠিক একদিন পরই রাশিয়া শুরু করেছে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বিশাল আকারের সামরিক মহড়া। জাপান সাগর, ওখোৎস্ক সাগর এবং উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর জুড়ে চলা এই মহড়ায় অংশ নিচ্ছে প্রায় ৬০টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন, ৩০টির মতো যুদ্ধবিমান, হেলিকপ্টার ও নৌ ড্রোন এবং ১৩,০০০-এরও বেশি সেনা সদস্য। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর জানিয়েছে, দেশের দূরপ্রাচ্য সীমান্তের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতেই কয়েক সপ্তাহ ব্যাপী এই মহড়ার আয়োজন করা হয়েছে। এটি ২০২৬ সালের অপারেশনাল ও যুদ্ধ প্রশিক্ষণ কর্মসূচির সবচেয়ে বড় আয়োজন বলেও জানিয়েছে তারা।
কৃষ্ণ সাগরে ইউক্রেনের ড্রোন হামলা এবং একই সময়ে প্রশান্ত মহাসাগরে রাশিয়ার বৃহৎ নৌ মহড়া, এই দুটি ঘটনায় ক্রমেই স্পষ্ট হচ্ছে ইউক্রেন যুদ্ধের প্রভাব এখন শুধু স্থলভাগে নয়, সমুদ্র পথেও নতুন মাত্রা যোগ করছে। ফলে দুই পক্ষই নিজেদের সামরিক সক্ষমতা ও পরিধি প্রদর্শনের মাধ্যমে কৌশলগত বার্তা দিতে চাইছে, এমনটাই জানিয়েছে বিশ্লেষকরা। মাহমুদুল হাসান, টাইমস টুডে।